আমাদের আজকের আলোচ্য বিষয়ে আমরা নির্ধারণ করেছি গড় বা অ্যাভারেজ। এই গড় সংক্রান্ত যত ধরনের প্রশ্ন চাকরির পরীক্ষায় আসে সব ধরনের প্রশ্ন সম্পর্কে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং সিরিয়ালি আপনারা ভিডিওটা দেখার চেষ্টা করবেন যাতে করে গড়ের যে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টার সম্পর্কিত আর কোনো প্রশ্ন আপনাদের মনে না থাকে। ওকে, তো আর যদি কোথাও বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে এই জায়গাটাতে প্রবলেম হয়েছে, তো আমি পরবর্তী ভিডিওতে সেই জায়গাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো চলেন আমরা গড় সংক্রান্ত আলোচনা শুরু করি। তো এই অঙ্কটা দেখেন, এটা বিসিএস এর একটা অঙ্ক, দশম বিসিএস এই অঙ্কটা এসেছে। তো আমরা যদি 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে চাই তাহলে দেখেন এখানে শর্টকাট মেথডটা আমি লিখে রেখেছি। এইভাবে কিন্তু শর্টকাট মেথডটা কাজ করে। মনে রাখবেন, সর্বশেষ সংখ্যা সর্বপ্রথম সংখ্যা অর্থাৎ শেষ পদ প্রথম পদ এই দুটো যোগ করে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের মুহূর্তের মধ্যেই কিন্তু গড় নির্ণয় হয়ে যায়। দেওয়া রয়েছে 49 যোগ 1 ভাগ 2 ইকুয়াল 50 ভাগ 2 ইকুয়াল 25। এই 49 হচ্ছে সর্বশেষ সংখ্যা আর এই 1 হচ্ছে সর্বপ্রথম বা প্রথম সংখ্যা। তাহলে শেষ সংখ্যা প্লাস প্রথম সংখ্যা ভাগ 2, তাহলে মুহূর্তের মধ্যেই আমরা এই শর্টকাট মেথডের মাধ্যমে গড় নির্ণয় করে ফেললাম। কত? উত্তর হচ্ছে 25 বা 25। এইবার আসেন ডিটেলস মেথডটা, মানে শর্টকাট মেথড তো আমরা বুঝলাম এইভাবে করতে হয়, ডিটেলস মেথডটা আমি আপনাদের একটু বুঝাই দিচ্ছি। তো ডিটেলস মেথডটা কিভাবে কাজ করে? আচ্ছা বলেন তো গড় মানে কি? আমি গড়ের সূত্রটা শুরুতেই আপনাদের বলতে চাই। প্রথম দিকে কিন্তু একটু মনোযোগ দিতে হবে, না হলে পরবর্তী সময় আপনারা বুঝতে পারবেন না জিনিসগুলো। মনে রাখবেন, গড় বা অ্যাভারেজ ইকুয়াল আমরা বলতে পারি উপরে হচ্ছে রাশির যোগফল বা রাশির সমষ্টি। মনে থাকবে, উপরে হচ্ছে রাশির যোগফল বা রাশির সমষ্টি আর তার নিচে হচ্ছে রাশির সংখ্যা। ঠিক আছে, তার নিচে হলো রাশির সংখ্যা। তাহলে কি বললাম? গড় ইকুয়াল রাশির সমষ্টি ভাগ রাশির সংখ্যা। তাহলে ইকুয়াল দিচ্ছি, রাশির সমষ্টি কত বলেন তো দেখি। তাহলে 1 হতে 49 পর্যন্ত, তার মানে বিষয়টা কিভাবে কাজ করবে? 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 যোগ হচ্ছে 49, এগুলো সবগুলো যোগ করে যেটা হবে সেটা। আর ভাগ রাশির সংখ্যা, বলেন তো এখানে 1 থেকে 49 পর্যন্ত মোট কয়টা পদ আছে? 49টা, এটা হচ্ছে রাশির সংখ্যা। এখন ডিটেলস মেথডে আমাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করে কত হবে সেটা আমাদেরকে এখান থেকে বের করতে হবে। তো এর জন্য আবার আমাদের ধারার একটা সূত্র জানা প্রয়োজন। ধারার সূত্রটা কি? যে ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ভাগ হচ্ছে 2, এটা SN। এখানে পদ সংখ্যা যেহেতু 49টা, তো সেক্ষেত্রে 1 থেকে 49 পর্যন্ত রয়েছে, এই জন্য n এর মান হবে 49। তাহলে আমরা কি করব? 49 ইন্টু 49 আর 1 কত? 50 ভাগ কত? 2। তাহলে কাটাকাটি করব, 25 দুগুণ 50, তাহলে 25 আর 49 গুণ করলে কত হয় বলেন তো দেখি। এখানে দেখেন আমি গুণটা করে দিয়েছি আপনাদের সুবিধার্থে, তো 1225 হচ্ছে। তাহলে উপরে কত হবে? 1225। এখন আপনারা যদি 1225কে 49 দ্বারা ভাগ করেন তাহলে আমাদের কিন্তু আসবে কাটাকাটি করলে 25। ওকে, তাহলে কেমনে 25 আসলো? তো খেয়াল করে দেখেন, আমরা 49কে 25 দ্বারা গুণ করছি, তার মানে 1225 হয়েছে। তার মানে 49 25-এ 1225 হয়। তাহলে 1225কে 49 দিয়ে কাটলে কত হবে? 25 বা 25। তার মানে আমাদের ডিটেলস মেথডেও অ্যান্সার কত আসলো? 25। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে শর্টকাট মেথড এবং ডিটেলস মেথড, এই যে দুটো মেথড আমি আপনাদেরকে এই মুহূর্তে শেখালাম, এই দুটোই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মনে রাখবেন, শর্টকাট মেথডটা আপনারা এমসিকিউ টাইপের অঙ্কে অ্যাপ্লাই করতে পারলেও ডিটেলস মেথডটা কিন্তু অবশ্যই জানা থাকতে হবে। এবার আমরা এটা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি। 2 নম্বর অঙ্কটা দেখেন, 35তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের অঙ্ক এটা। 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর 70, এদের মধ্যে প্রথম 60 জন ছাত্রের গড় নম্বর 75 হলে ছাত্রদের গড় নম্বর কত? খুবই সুন্দর একটা অঙ্ক এটা এবং বারবার রিপিট হওয়া অঙ্কের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্ক এটা। কি বলা হচ্ছে? 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর 70। আচ্ছা বলেন তো 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে নম্বরের সমষ্টি তাহলে কত? তাহলে আমরা বলতে পারি 100 এর সাথে যদি আমরা 70 গুণ করি তাহলে 70 আর 100 গুণ করলে কত হয়? 7000। এটা কি? এটা হচ্ছে 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে নম্বরের সমষ্টি। মনে রাখতে হবে, গড় যেহেতু 70 তাহলে সমষ্টি হচ্ছে 7000, কেননা মোট শিক্ষার্থী 100 জন ছিল।
বলা হচ্ছে এদের মধ্যে প্রথম 60 জন ছাত্রী, তার মধ্যে আমরা জেনে গেলাম যে ছাত্রী হচ্ছে 60 জন। তাহলে বলেন তো দেখি ছাত্র কতজন? তাহলে আমরা বলতে পারি ছাত্র হচ্ছে 40 জন। কেন? কারণ হচ্ছে ছাত্রী যেহেতু 60 জন, তাহলে ছাত্র অবশ্যই 40 জন। তাহলে এই ছাত্রীদের গড় নম্বর 75। তাহলে আমরা বলতে পারি যে ছাত্রীদের নম্বরের সমষ্টি কত বলেন তো দেখি? অবশ্যই আমাদের হবে 60 গুণন 75। কেন? কেননা ছাত্রী হচ্ছে 60 জন আর তাদের নম্বরের গড় 75। তাহলে 60 আর 75 গুণ করলে কত হয়? 5 6 30 0 হাতে 3, 6 7 42, 43 44 45। তাহলে 0 দিয়ে দিলাম। তাহলে ছাত্রীদের নম্বরের সমষ্টি 4500 আর মোট নম্বর 7000। তাহলে বলেন তো ছাত্রদের মোট নম্বর কত? তাহলে 7000 থেকে যদি আমি 4500 বাদ দিয়ে দেই, মাইনাস করি, তাহলে অবশ্যই 2500 থাকবে। তাহলে এই 2500 হচ্ছে ছাত্রদের নম্বরের সমষ্টি। কিসের? ছাত্রদের নম্বরের সমষ্টি। জানতে যাচ্ছে কি ছাত্রদের গড় নম্বর কত? তাহলে মোট ছাত্র কতজন? মোট ছাত্র অবশ্যই আমাদের 40 জন, যেহেতু ছাত্রী 60 জন, তাহলে 40 জন ছাত্রের নম্বরের সমষ্টি 2500। সেক্ষেত্রে যদি আমরা এটাকে 40 দ্বারা ভাগ করি, তাহলে ছাত্রদের নম্বরের কি পাওয়া যাবে? গড় পাওয়া যাবে। তাহলে 0 0 কাটা দিলাম, 250 ভাগ 4 থাকলো, তাহলে উপরে 250 ভাগ হচ্ছে 4। তাহলে আমরা যদি নর্মালি ভাগ করি 250কে 4 দ্বারা, কত থাকে? 4 6 24 থাকে কত? 1 মানে কাটবো আমরা এখান থেকে 0, এখান থেকে কেটে এখানে নামাবো। তাহলে 4 2 8 থাকবে কত? 2, দশমিক দিয়ে একটা 0 দিব, তাহলে 4 5 20। তার মানে মিলে যাবে। তাহলে 62.5 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন ঘ নম্বরটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হিসেবে রয়েছে। এরপর আমরা এটা মুছে দিয়ে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। 3 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে? 2000 সালের ফেব্রুয়ারি মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় 0.55 সেন্টিমিটার। ওই মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত? সম্ভাব্য 4টা উত্তর দেয়া রয়েছে। তো বলেন তো দেখি 2000 সালের ফেব্রুয়ারি মাস, তো নর্মালি ফেব্রুয়ারি মাস কিন্তু 28 দিনের হয়, কিন্তু 2000 সালটা লিপ ইয়ার ছিল। কেননা প্রতি 4 বছর পর পর লিপ ইয়ার ঘুরে আসে, সেক্ষেত্রে আমরা জানি 2000টা লিপ ইয়ার, তাই 2000 সালের ফেব্রুয়ারি মাসটা ছিল 29 দিনের। এই জন্য অঙ্কটা কিন্তু কিছুটা ক্রিটিক্যাল হয়েছে। তাহলে 29 দিন 2000 সালের ফেব্রুয়ারি মাস, বৃষ্টিপাতের গড় যেহেতু 0.55, তো সেক্ষেত্রে আমাদের 29কে 0.55 দ্বারা গুণ করলে যেটা বের হবে সেটাই হচ্ছে 2000 সালের ফেব্রুয়ারি মাসের বৃষ্টিপাতের মোট পরিমাণ। ওকে, তো এই জিনিসটাই আমাদের জন্য এখন চ্যালেঞ্জ। আমাদের কিন্তু গুণ করতে হবে দশমিকের গুণ। তাহলে আমরা 55কে 29 দ্বারা গুণ করব, নর্মাল গুণ, তারপরে আমরা 2 ঘর পর দশমিক বসাই দিব ডান দিক থেকে। তাহলে 5 নং 45-এর 5 হাতে কত? হাতে হচ্ছে 4, 5 নং 45 আর 4 49, 1 ঘর ক্রস করে দিলাম। 5 2 10-এর 0 হাতে 1, 5 2 10 আর 1 11। তাহলে কত হলো? 5 9, 4 আর 1 5, 1 বসাই দিলাম। তো দশমিক ছিল কয় ঘর পর? 1 ঘর 2 ঘর পর দশমিক। তো সেক্ষেত্রে 1 ঘর 2 ঘর পর এইখানে দশমিক বসাই দিব। তার মানে 15.95 হচ্ছে আমাদের মোট বৃষ্টিপাতের পরিমাণ। কোথায় রয়েছে? গ নম্বর অপশনে রয়েছে 15.95। তাই নিঃসন্দেহে গ নম্বর অপশনটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। 4 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 3টি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ, সংখ্যা 3টির গড় কত? 34 BCS এ এসেছে এই অঙ্কটা। তো অঙ্কটা যদি আমরা সলিউশন করতে চাই তাহলে খেয়াল করে দেখেন, আমরা কিন্তু দুইভাবেই অঙ্কটার সলিউশন করতে পারি, শর্টকাট এবং ডিটেলস দুইভাবেই। তো আমরা ডিটেলস মেথডে যদি এই অঙ্কটার সলিউশন করি তো সেক্ষেত্রে কিভাবে করতে হবে আমি একটু দেখাই। পুরো অঙ্কটা করব না, আংশিক করে দেব, বাকিটা আপনারা করে নেবেন, আর শর্টকাটটা আমি পুরোটা করে দিব। তো 3টি ক্রমিক সংখ্যা যেহেতু বলেছে, তাহলে আমরা ধরে নিতে পারি যে ধরি আমাদের প্রথম ক্রমিক সংখ্যাটা হচ্ছে x, তারপরের সংখ্যাটা কি? x + 1, তারপরেরটা হচ্ছে x + 2। অথবা এটাকে আমরা এভাবেও ধরতে পারি, কিভাবে? প্রথম ক্রমিক সংখ্যাটা হচ্ছে x - 1, পরেরটা হচ্ছে x, তারপরেরটা হচ্ছে x + 1। এই বিষয়টা কিছুটা অ্যাডভান্স, যারা আপনারা এই বিষয়টা বোঝেন তাদের জন্য অঙ্ক করা ডিটেলস মেথডে একটু ইজি হয়ে যাবে। ওকে, যেহেতু সংখ্যাগুলো ক্রমিক বা কনজিকিউটিভ, সেক্ষেত্রে আমরা এভাবেও ধরতে পারি, এভাবেও ধরতে পারি। তবে এইভাবে ধরাটা আপনারা অনেকেই ঠিকঠাকভাবে বুঝেন।
তো কি বলেছে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল, তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি এই সংখ্যা তিনটার গুণফল মানে x ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু, এটার গুণফল তাদের যোগফলের 5 গুণ। তাদের যোগফল মানে কি x প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু, এই যে যোগফলের কয় গুণ 5 গুণ, তাহলে ইন্টু 5, তাহলে এইটা হচ্ছে কিন্তু আমাদের প্রশ্ন মতে বিল্ড আপ। তো একইভাবে এটা দ্বারাও আমরা বিল্ড আপ করতে পারি। তো এখান থেকে যদি আমরা x এর ভ্যালুটা বের করতে পারি তাহলে এই x এর মান x প্লাস ওয়ান এর মান x প্লাস টু এর মান আমরা পেয়ে যাব। তখন আমাদের কিন্তু অ্যান্সার বের হয়ে আসবে যে বলা হচ্ছে সংখ্যা তিনটির গড় কত। তাহলে গড় মানে কি এই তিনটা সংখ্যা যোগ করে 3 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই উত্তর। এবার আসেন ডিটেলস মেথডে আমি সাজাই দিলাম, বাকিটা করার দায়িত্ব আপনার। এবার আমরা যদি শর্টকাট মেথডে চিন্তা করি তাহলে কিভাবে করব সেটা দেখেন। যেহেতু বলেছে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ, তাহলে 5 গুণ তার মানে সংখ্যাগুলো কিছুটা ছোট ছোট হতে পারে। আর অপশন থেকেও আমরা বুঝতে পারতেছি সংখ্যাগুলো খুব একটা বড় নয়, ছোট সংখ্যা। তাহলে আমরা ক্রমিক সংখ্যা ধারাবাহিকভাবে লিখি 1 2 3 4 5 6 7 8 9 আমরা লিখতে থাকি। ওকে, বেশ কয়েকটা সংখ্যা ক্রমিক হিসাবে আমি লিখলাম। তো এই সংখ্যাগুলোর মধ্যে খেয়াল করে দেখেন যে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ। আচ্ছা, আমরা এই তিনটা সংখ্যা গুণ করি, 3 2 6, 6 1 6, তাহলে গুণফল 6 আর যোগফল 3 2 5 আর 1 6, তাহলে এইটার 5 গুণ তো এটা হচ্ছে না, তাই না? তার মানে এটা হবে না। এবার আমরা এই তিনটা বিবেচনা করি, 2 3 4, তাহলে 3 2 6 4 6 24, তাহলে গুণফল 24 আর যোগফল 4 3 7 2 9, তাহলে এইটার 5 গুণ তো এটা 9, এই জন্য হচ্ছে না। এবার আমরা এই তিনটা বিবেচনা করব, 3 4 5, তাহলে 3 4 আর 5 গুণফল 3 4 12 5 12 60, তার মানে 60 হচ্ছে গুণফল। আর যোগফল কত 5 4 9 আর 3 12, তাহলে যোগফল হচ্ছে 12, তার মানে গুণফল 60 যোগফল 12, তাহলে 12 5 গুণ 60 5 12 60, তার মানে এটার ক্ষেত্রে আমাদের মিলে যাচ্ছে কন্ডিশনটা। তাহলে আমরা বলতে পারি নিঃসন্দেহে সংখ্যা তিনটা হচ্ছে একটা 3 একটা 4 আর একটা 5। এবার আসেন সংখ্যা তিনটির গড় কত। আচ্ছা, গড় মানে কি? গড় মানে যেহেতু সংখ্যা তিনটা, 3 যোগ 4 যোগ 5, এই তিনটা যোগ করে দিয়ে 3 দ্বারা ভাগ করতে হবে। আমরা জানি গড় মানে রাশির সমষ্টি ভাগ রাশির সংখ্যা, অর্থাৎ রাশির যোগফলকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করলেই গড় পাওয়া যায়। 5 4 9 আর 3 12, তাহলে উপরে 12 তার নিচে 3, তাহলে 3 4 12, তার মানে গড় কত? গড় হচ্ছে 4। তাহলে নিঃসন্দেহে ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবার আসেন আমরা পরেরটাতে যাব। এই অঙ্কটা দেখেন, এটাও 35 BCS এর একটা অঙ্ক। বলা হচ্ছে একজন শ্রমিক প্রতিদিন প্রথম 8 ঘন্টা কাজের জন্য ঘন্টায় 10 টাকা করে এবং পরবর্তী সময়ের জন্য ঘন্টায় 15 টাকা করে মজুরি পায়। দৈনিক 10 ঘন্টা কাজ করলে তার ঘন্টা প্রতি গড় মজুরি কত? তো গড় সংক্রান্ত সব অঙ্কই আমরা আজকের আলোচনায় রেখেছি যাতে করে গড় সংক্রান্ত একটা বেসিক কনসেপ্ট আপনার মধ্যে ডেভেলপ করে এবং আপনি যেন ধরতে পারেন যে কোন অঙ্কটা কিভাবে করতে হয়। এই আলোচনায় সর্বমোট 35টা অঙ্ক রয়েছে। তো এক ভিডিওতে যদি সম্ভব না হয় আমি একাধিক ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। তো যারা দেখছেন তারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। ওকে, তো দেখেন আমরা কন্টিনিউ করছি। একজন শ্রমিক যেহেতু প্রতিদিন প্রথম 8 ঘন্টা কাজের জন্য ঘন্টায় 10 টাকা করে মজুরি পায়, তার মানে 8 ঘন্টা কাজ করে 10 টাকা করে মজুরি পেলে তার মোট মজুরি হয় 8 10 80 টাকা। 80 টাকা কিন্তু প্রথম 8 ঘন্টা কাজের জন্য, এটা ঠিক আছে। এবং পরবর্তী সময়ের জন্য ঘন্টায় 15 টাকা করে মজুরি পায়। দৈনিক 10 ঘন্টা কাজ করলে, আচ্ছা বলেন তো 8 ঘন্টা কাজ করেছে সে 10 টাকা মজুরিতে, তাহলে বাকি 2 ঘন্টা সে কাজ করেছে 15 টাকা মজুরিতে, তাহলে 15 দুগুণ 30 টাকা হবে তার পরের 2 ঘন্টার মজুরি। সে যেহেতু 8 2 10 ঘন্টা কাজ করে, তাহলে মোট 10 ঘন্টা কাজের জন্য তার মজুরি দাঁড়াচ্ছে 8 3 11, তার মানে 110 টাকা। তাহলে কয় ঘন্টা কাজ করেছে? 10 ঘন্টা, মজুরি পেয়েছে 110 টাকা। তাহলে তার ঘন্টা প্রতি গড় মজুরি কত? তাহলে গড় মজুরি আমরা কিভাবে বের করব? তাহলে গড় হচ্ছে সমষ্টি হলো 110 আর মোট ঘন্টা হচ্ছে 10, তাহলে 10 দ্বারা ভাগ, 0 0 কেটে দিলাম, তাহলে উপরে 11 তার নিচে 1, তার মানে 11ই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই জন্য ক নম্বর অপশনটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এটা মুছে দিয়ে এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাব।
10টি সংখ্যার যোগফল 462, এদের প্রথম 4টির গড় 52 এবং শেষ 5টির গড় 38, পঞ্চম সংখ্যাটি কত? 11তম বিসিএস এর অঙ্ক এটা। তো খেয়াল করে দেখেন, যেহেতু বলা হচ্ছে 10টি সংখ্যার যোগফল 462, আমাদের কাছে কিন্তু এই জিনিসটা থাকলো যে 10টা সংখ্যার যোগফল 462, এটা আমরা ধরে রাখলাম। এবার বলা হচ্ছে এদের মধ্যে, মানে ওই 10টি সংখ্যার মধ্যে প্রথম 4টির গড় 52, তাহলে প্রথম 4টার সমষ্টি কত? 52কে 4 দ্বারা গুণ, তাহলে 4 দুগুণ 8 আর 4 5 20, তার মানে 208 হচ্ছে প্রথম 4টি সংখ্যার সমষ্টি। আবার এখানে বলা হচ্ছে শেষ 5টির গড় 38, তার মানে শেষ 5টা সংখ্যার সমষ্টি কত? তাহলে 38কে 5 দ্বারা গুণ করলে যা হবে তাই, 5 8 40 এর 0, হাতে 4, 3 5 15, 16 17 18 19, তার মানে 190। তাহলে বলেন তো দেখি, 5 আর 4-এ মোট 9টা সংখ্যা হচ্ছে, 9টা সংখ্যার সমষ্টি কত? 8 9 আর 3, তার মানে 398। এখন যেহেতু 9টা সংখ্যার সমষ্টি 398, আর এখানে যেহেতু বলা হচ্ছে 10টা সংখ্যার সমষ্টি বা যোগফল 462, তার মানে 462 থেকে যদি আমি 398 বাদ দিয়ে দেই, তো সেক্ষেত্রে আমাদের কি পঞ্চম সংখ্যাটা বের হয়ে আসবে? তাহলে উপরে 2, তার মানে 12 ধরতে হবে, 12 থেকে 8 বাদ দিলে 4, হাতে 1 9 রেখে 10, তাহলে 10 আছে, 16 মেলাতে কত হবে? 6, হাতে 1, 3 আর 1 4, 4 4 মিলে গেল 0, তার মানে 64 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন, খ নম্বর অপশনটা আমাদের রাইট অপশন। এটা মুছে দিয়ে এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি লোক খাড়া উত্তর দিকে m মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল 2 মিনিটে এবং খাড়া দক্ষিণ দিকে পূর্ব স্থানে, মানে আগের স্থানে ফিরে আসে প্রতি মিনিটে 2 মাইল হিসেবে। লোকটির গড় গতিবেগ ঘন্টায় কত? ওকে, এটা কিন্তু পূর্ব দিকে না, পূর্ব স্থানে মানে আগের অবস্থানে, সেটা বুঝতে হবে আপনাদেরকে। তাহলে আমরা জানি যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন দিকে থাকে বলেন তো দেখি? উত্তর থাকে উপরের দিকে, দক্ষিণ থাকে নিচের দিকে। তাহলে উত্তর দক্ষিণ, এই দিকে থাকে পূর্ব আর এই দিকে থাকে কি? পশ্চিম। তাহলে আমরা একটু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম একটু লিখে ফেললাম। এবার বলা হচ্ছে একটি লোক খাড়া উত্তর দিকে m মাইল দূরত্ব অতিক্রম করে। খাড়া উত্তর দিকে m মাইল দূরত্ব অতিক্রম করা মানে এখান থেকে এইভাবে m মাইল দূরত্ব অতিক্রম করেছে, তাহলে এটা হলো m মাইল দূরত্ব। ওকে, অতিক্রম করলো হচ্ছে প্রতি মাইল 2 মিনিটে। আচ্ছা, প্রতি মাইল 2 মিনিটে যাওয়ার অর্থ কি বলেন তো? তাহলে 1 ঘন্টায় সে কতটুকু যাচ্ছে? 1 ঘন্টায় যাচ্ছে সে হচ্ছে 30 মাইল, তাই না? তার মানে প্রতি মাইল 2 মিনিটে যাওয়ার অর্থ হচ্ছে তার ঘন্টায় গতিবেগ 30 হচ্ছে কিলোমিটার পার আওয়ার, তাই না? মানে 30 মাইল পার আওয়ার। আমরা এভাবে বলতে পারি যে 30 মাইল পার আওয়ার। ওকে, 30 মাইল লিখে ফেললাম। তাহলে এটা হলো তার গতিবেগ। যেহেতু 2 মিনিটে, মানে প্রতি মাইল যাচ্ছে সে 2 মিনিটে, তাহলে 1 মাইলের জন্য 2 মিনিট সে সময় নিচ্ছে, তার মানে হচ্ছে 1 ঘন্টায় সে যাবে 30 মাইল, তার মানে এটার গতিবেগ হচ্ছে 30 মাইল। এবার খাড়া দক্ষিণ দিকে আবার আগের অবস্থানে, তার মানে আবার এখান থেকে শুরু করে সে এই দিকে ফেরত আসতেছে। কিভাবে বলেন তো দেখি? আসতেছে যে প্রতি মিনিটে 2 মাইল। আচ্ছা, প্রতি মিনিটে 2 মাইল মানে কি? গতিবেগ কত? গতিবেগ হচ্ছে মিনিটে 2 মাইল মানে 60 মিনিটে 120 মাইল, তার মানে তার গতিবেগ হচ্ছে 120 মাইল প্রতি ঘন্টা। ওকে, তাহলে যাওয়ার সময় যাচ্ছে সে 30 মাইল প্রতি ঘন্টা, আর আসার সময় সে আসতেছে 120 মাইল প্রতি ঘন্টা। আমরা যখন কিলোমিটারে প্রকাশ করি তখন আমরা বলি কিলোমিটার পার আওয়ার, আর এখানে আমরা বলবো মাইল পার আওয়ার। ঠিক আছে, মাইল পার আওয়ার। চাইলে আমরা এভাবেও বলতে পারি, তো না হলে আবার এটাকে মিটার পার আওয়ারও বলা যায়, MILE, মাইল পার আওয়ার। এই জন্য আমরা কি করেছি? বাংলা দিয়ে লিখে দিয়েছি যে এত মাইল এত মাইল। তাহলে বলেন তো লোকটির গড় গতিবেগ ঘন্টায় কত? তার মানে যাওয়ার সময় 1 ঘন্টায় গিয়েছে সে 30 মাইল, ফেরত আসার সময় সে 1 ঘন্টায় ফেরত এসেছে 120 মাইল, তাহলে মোট 2 ঘন্টা সময় লেগেছে। তাহলে 120 যোগ কত? যোগ হচ্ছে 30, ভাগ কত? 2। যেহেতু গড় চেয়েছে, তাহলে 120 আর 30 কত হয়? 150, ভাগ কত? 2। তাহলে 150কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 75 বা 75। এই যে দেখেন, গ নম্বর অপশনে রয়েছে। তো এটা মিডিয়াম টাইপের অঙ্ক, খুব হার্ড না আবার খুব ইজিও না, কিছুটা মিডিয়াম টাইপের অঙ্ক। এই জায়গায় অঙ্কটার ট্রিক্স আমি একটু দেখাই। সেটা হচ্ছে যে যেহেতু বলেছে
প্রতি মাইল 2 মিনিটে যাওয়ার সময় আর ফেরত আসার সময় প্রতি মিনিটে 2 মাইল। কথা কিন্তু একই রকম মনে হলেও দুইটার মধ্যে কিন্তু ফার ডিফারেন্স, কেননা এইটার গতিবেগ হচ্ছে ঘন্টায় 30 মাইল আর এই কথাটা গতিবেগে প্রকাশ করলে হয় ঘন্টায় 120 মাইল। কোথায় 30 কোথায় 20, মানে 4 গুণ। এই জন্য এই জিনিসগুলো পরীক্ষার হলে একটু ভালো করে আপনাদের খেয়াল রাখতে হবে। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। 8 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 6, 8, 10 এর গাণিতিক গড় 7, 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান। তো মনে রাখেন গাণিতিক গড় আর গড় একই জিনিস। আমি একটু বলি, নানা রকম ভাবে একে ডাকা হয়। গড়, এরপরে রয়েছে গাণিতিক গড়, এরপরে রয়েছে যোজিত গড়, তারপরে আমরা এটাকে ইংরেজিতে বলি শুধু মিন, এরপরে আমরা বলি এরিথমেটিক মিন বা এএম, নানা রকম নামে কিন্তু এটাকে ডাকা হয়। তো মনে রাখবেন গাণিতিক গড়, গড়তা, যোজিত গড়তা। তো এক্ষেত্রে 6, 8 এবং 10 এর গাণিতিক গড়। আচ্ছা বলেন তো 6, 8, 10 এর গাণিতিক গড় কি? 6 যোগ 8 যোগ 10 এই তিনটা যোগ করে 3 দ্বারা ভাগ, মানে রাশির সমষ্টি ভাগ রাশির সংখ্যা, তাহলে গাণিতিক গড় বের হয়ে গেল। এবং বলেছে যে 7, 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান। তাহলে আমরা ধরি সংখ্যাটা x, তাহলে আমরা বলতে পারি 7, 9 আর x এই তিনটার গাণিতিক গড়ের সমান। এই যে দেখেন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বা প্রশ্ন মতে বিল্ড আপ হয়ে গিয়েছে আমাদের। তাহলে বা এবার আমরা করব কি, 10, 8, 18, 8, 6, 24, তাহলে উপরে 24 তার নিচে 3 ইকুয়াল 7 আর 9 16 যোগ x ভাগ হচ্ছে 3। তাহলে 3, 8, 24 থাকলো কত 8 আর নিচে 1, তাহলে আমরা বলতে পারি উপরে 8 তার নিচে 1 ইকুয়াল 16 যোগ x ভাগ হলো 3। এবার আর গুণ বা বজ্রগুণ হবে, তাহলে কিভাবে করব, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ। তাহলে 1 দ্বারা এটাকে আমরা গুণ করি, যেহেতু x এই দিকে রয়েছে এই জন্য এটাকে আমরা বাম দিকে লিখব। আদতে আমরা চাইলে এটাকে ডান দিকেও লিখতে পারি, তবে ক্যালকুলেশনের সুবিধার্থে আমি করব কি এটাকে বাম দিকে রাখবো। 16 প্লাস x ইকুয়াল 8 আর 3 গুণ করলে 3, 8, 24। তাহলে বা x ইকুয়াল কি হবে 24 আর 16 এই দিকে আসলে -16 হয়ে যাচ্ছে, সুতরাং x এর ভ্যালু হবে 24 থেকে 16 বাদ দিলে 8। তাহলে 8 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তাহলে নিঃসন্দেহে খ নম্বর অপশনটা আমাদের রাইট অপশন। এটা মুছে দিয়ে এবার আমরা পরেরটাতে যাব। স্ক্রিনের এটা দেখেন, একটু মনোযোগ দেন আপনারা, কেননা মনোযোগের ঘাটতি হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো দেখেন এই জন্য আমি কিন্তু মধ্যে মধ্যেই আপনাদেরকে এই কথাগুলো বলে থাকি যেন মনোযোগের ঘাটতি না হয়। আপনাদের একটু মনোযোগ দেন ভালো করে, কিংবা একটু অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এই কথাগুলো আসলে মানে এখানে যে অঙ্কগুলো রয়েছে সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা অঙ্ক মানে শতবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। আমি গড় সংক্রান্ত কতগুলো অঙ্ক রয়েছে আজকের এই ভিডিওর শেষ পর্যায়ে আপনাদের একটু দেখাবো, যে এ পর্যন্ত অর্থাৎ এই 40-42 বছরে মানে 1982 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত যখন আমি এই ভিডিওটা তৈরি করছি, ঠিক আছে, এই পর্যন্ত যত অঙ্ক এসেছে সবগুলো অঙ্কই কিন্তু সেখানে সিরিয়ালি রয়েছে। এই জন্য আমরা বুঝতে পারি কোন অঙ্কগুলো গুরুত্বপূর্ণ এবং কোনগুলো আপনাদের না করলে চলবে না, করতেই হবে কোনগুলো, এইভাবে কিন্তু আমি দিয়ে দিই। তো 9 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে x ও y এর মানের গড় 9 এবং z ইকুয়াল টু 12 বা 12 হলে x, y এবং z এর মানের গড় কত। আচ্ছা তাহলে কি বের করতে বলেছে সেটা একটু খেয়াল করে দেখেন। বলেছে x, y, z এর মানের গড় ইকুয়াল কত। এইটার মান কিন্তু আমাদের বের করতে বলেছে, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। মানে কি বের করতে বলেছে সেটা যদি আপনি না বোঝেন তাহলে তো অঙ্ক করাই আপনার জন্য দুরূহ ব্যাপার হয়ে যাবে, তাই না? তাহলে এইটা কিন্তু আমাদের চেয়েছে। তো ক্লু হিসেবে দেওয়া রয়েছে x ও y এর মানের গড় 9। তাহলে দুইটা সংখ্যার মানের গড় 9, তার মানে আমাদের শর্ত মতে দেওয়া আছে কি বলেন তো, প্রথম শর্ত আমাদের বলা আছে x প্লাস y ভাগ 2 ইকুয়াল টু 9। দেখেন এখানে এই যে এই কথাও যা এই কথাও তা, তাহলে 9 এর নিচে 1 আছে, 1 দ্বারা এটাকে গুণ, 2 দ্বারা এটাকে গুণ, তাহলে বা আমরা করব কি x প্লাস y ইকুয়াল 9 দুগুণ 18 বা 18, এই যে লিখে ফেললেন। এবার বলা হচ্ছে এবং z ইকুয়াল 12, তাহলে আবার আমরা লিখতে পারি যে আবার আমাদের দেওয়া আছে z ইকুয়াল টু কত 12। এখন যেহেতু বলা হচ্ছে যে x, y, z এর মানের গড় কত, তাহলে সুতরাং x প্লাস y প্লাস z ভাগ 3 ইকুয়াল কত হবে বলেন তো। তাহলে x, y এর ভ্যালু আমরা কত পেয়েছি 18, বসাই দিলাম 18, প্লাস z এর ভ্যালু আগে থেকেই দেওয়া আছে 12, বসাই দিলাম 12, ভাগ কত, ভাগ হচ্ছে 3।
তাহলে 18 আর 12 কত? 30। 30কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 3 10 30 কাটাকাটি করলে, তাহলে 10 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তাহলে নিঃসন্দেহে বুঝতেই পারছেন গ নম্বর অপশনটা রাইট। এবং প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমার যে পিডিএফ শিটটা রয়েছে 35টা অঙ্ক রয়েছে এই সিরিয়ালে, আমি আরও একবার বলেছি এই লেকচারে আপনাদের, এই 35টা অঙ্ক যেটা শর্টকাটে করা যায় সেটা শর্টকাট আছে প্লাস ডিটেলস আছে, আর যে অঙ্কের শর্টকাট নেই সেই অঙ্কের ডিটেলস মেথডে অবশ্যই অঙ্কগুলো করে দেওয়া রয়েছে। পাশাপাশি হচ্ছে আপনারা যদি একাধিক কোনো সলিউশন থাকে সে বিষয়গুলো পাবেন আমার লেকচার ভিডিওতে, ঠিক আছে? অর্থাৎ আমি আলোচনা করার চেষ্টা করব পরবর্তী সময় যে ভিডিওগুলো দিব আমি গড় সংক্রান্ত বা অন্যান্য বিষয় সংক্রান্ত, সেক্ষেত্রে একটা অঙ্কের একাধিক সলিউশন থাকলেও আমি এগুলো আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। তো এবার যে একটু বলি, যারা হচ্ছে আমার কাছে অনলাইনে আপনারা চাকরির ম্যাথ একেবারে শূন্য থেকে শিখতে চান, রিসেন্টলি আমি দুটো ব্যাচ লঞ্চ করতে যাচ্ছি। একটা হচ্ছে শর্টকাট মেথড, শুধু শেখানো হবে এমসিকিউ টাইপ পরীক্ষার জন্য। আপনারা যারা এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাচ্ছেন গণিত, তারা মাত্র 510 টাকা খরচ করে এই ব্যাচটাতে জয়েন করতে পারেন। সেটা 3 মাস মেয়াদি একটা কোর্স। যারা জয়েন করতে চান 01642702760 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট দিবেন। আর যারা রিটেন ম্যাথে অর্থাৎ ডিটেইলস মেথড প্লাস শর্টকাট মেথড এই দুইটাই শিখতে চান, এটার কোর্স ফি কিছুটা বেশি 1020 টাকা, এবং এটা শেষ করতে 4 থেকে 5 মাসের মতো সময় লেগে যায়। আপনারা দুটোর যে কোনো একটা ব্যাচে জয়েন করতে পারেন। আমি কিন্তু খুব দ্রুত শুরু করে দিব। স্পেশালি নিবন্ধন পরীক্ষার্থী এবং প্রাইমারি পরীক্ষার্থীদের জন্য এই ব্যাচগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আর রিটেন টাইপের ব্যাচ সবার জন্যই প্রয়োজন, যারা একেবারে শূন্য থেকে শিখতে চান। পাশাপাশি যারা লিখিত অঙ্ক বিভিন্ন গ্রেডের যে চাকরির পরীক্ষাগুলো রয়েছে মন্ত্রণালয় বা অধিদপ্তরের বা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক কিংবা এই টাইপের যে পদগুলো রয়েছে সেগুলোতে রিটেন অঙ্ক আসে, আপনারা জানেন। প্রিলি এমসিকিউ টাইপের খুব কম আসে, কিন্তু রিটেনই বেশি আসে। তাদের জন্য কিন্তু এই ব্যাচটা হবে না, অর্থাৎ 510 টাকার ব্যাচটা হবে না। তাদের জন্য 1020 টাকার রিটেন কোর্সে ভর্তি হতে হবে, এটা আমি জানাই দিলাম। তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এবারে তুলনামূলক একটা কঠিন অঙ্ক আমরা করব। তো এই ধাঁচের অঙ্ক পরীক্ষায় কিন্তু ম্যাক্সিমাম সময় আসে, অনেকেই আপনারা করতে পারেন না। তো দেখেন, ভালো করে বুঝবেন একটু। 3 জন পুরুষ ও 6 জন বালকের গড় আয় 12 টাকা। তাহলে কয়জন? 3 জন এবং 6 জন, মোট 9 জনের গড় আয় 12 টাকা। তাহলে গড়ের সময় কিন্তু আলাদা আলাদা আয় হলেও কিন্তু আমরা ওগুলোকে আলাদা ভাবি না, সংখ্যা দ্বারাই কিন্তু আমরা যোগ গুণ করি এবং ভাগ করি। তাহলে 6 আর 3 মোট 9 জন। তাহলে 9 জনের গড় যদি 12 টাকা হয়, তাহলে 9 জনের সমষ্টি কত? সমষ্টি হচ্ছে 9 12 গুণ করলে 9 2 18 8, হাতে কত? 1, 9 1 9 আর 1 10। তাহলে 108 টাকা হচ্ছে এই 9 জনের আয়ের সমষ্টি কিন্তু আমরা নির্ণয় করলাম। তো আমি আগেই বলেছি গড় এমন জিনিস, সে কম আয় করুক বা বেশি আয় করুক, গড়ে যদি হয় তাহলে সে সমান হিসেবে কাউন্ট হবে। এই জন্য 3 জন পুরুষ ও 6 জন বালকের গড় আয় 12 টাকা, এই জন্য তাদের সমষ্টি হচ্ছে 108 টাকা। ঠিক আছে? এবার একজন পুরুষের আয় 2 জন বালকের আয়ের সমান। আচ্ছা বলেন তো, তাহলে একজন পুরুষের আয় 2 জন বালকের আয়ের যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারি যে 3 জন পুরুষ আমরা বলতে পারি 3 জন পুরুষ 6 জন বালক। তাহলে একজন পুরুষ 2 জন বালক। তাহলে একজন পুরুষ আমরা এভাবে বলতে পারি, তাহলে কোথায় ছিলাম আমরা এই যে কন্ডিশনটাতে ছিলাম যে একজন পুরুষ 2 জন বালক। তাহলে আমরা বলতে পারি একজন পুরুষ আয়ের দিক থেকে একজন পুরুষ ইকুয়াল কয়জন বালক? 2 জন বালক। ঠিক আছে? তাহলে একজন পুরুষ ইকুয়াল আমাদের 2 জন বালক। আচ্ছা বলেন তো দেখি, তাহলে এখানে 6 জন বালক কি? তাহলে আমরা বলতে পারি যে 6 জন বালক ইকুয়াল 3 জন পুরুষ। কেননা যে এই কন্ডিশনটা এটাকে ফুলফিল করছে। তাহলে 3 জন আর 3 জন মোট 6 জন পুরুষ। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এই লাইন থেকে আমরা পেলাম যে 3 জন পুরুষ আর 6 জন বালক কিন্তু আলটিমেটলি 6 জন পুরুষ। ওকে, আবারও বোঝেন ভালো করে যে একজন পুরুষ সমান 2 জন বালক যদি হয়, তাহলে এই 6 জন বালক কি? হচ্ছে 3 জন পুরুষ। তাহলে 3 জন আর 3 জন মোট 6 জন পুরুষ হলো। তাহলে 6 জন পুরুষ কিন্তু আমরা এটা দ্বারা এখন হিসাব করব। তাহলে 6 জন পুরুষ এই 108 টাকা কিন্তু আয় করে।
তাহলে আমরা একটু মুছে দিচ্ছি নিচে। তাহলে আমরা এইভাবে লিখব অঙ্কটাতে যে 6 জন পুরুষের আয় 108 টাকা। তাহলে লিখব 6 জন পুরুষের আয় কত টাকা? 108 টাকা। তাহলে বলেন তো একজন পুরুষের আয় কত? তাহলে 100 কম হবে নিশ্চয়ই, তাহলে 6 দ্বারা ভাগ হবে। তাহলে ভাগ করলে 3 6 মানে 6 1 6 হবে, কারণ কি 10 আছে যেহেতু, 6 1 6 থাকবে 4 48। তাহলে কত হবে বলেন তো দেখি? 6 8 48। তাহলে কত হচ্ছে? 6 18 কিন্তু 108। তাহলে 18 টাকা হচ্ছে আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তাহলে একজন পুরুষের আয় কত? 18 টাকা। এই যে দেখেন, এই জন্য আমি কিন্তু এই অঙ্কটাকে কিছুটা হার্ড বলেছি, কেননা অঙ্কটার হিসাবটা একটু অন্যরকম, যদিও সহজ, কিন্তু পরীক্ষার হলে এই অঙ্কগুলোই কিন্তু আপনাদের জন্য কিছুটা কঠিন হয়ে দাঁড়ায়। এখানে দেখেন, আমি মূলত দেখাতে চেয়েছিলাম, এটা আসলে ভুলে গিয়েছিলাম। তো গড়ের এযাবৎকালে অর্থাৎ বিগত 40-42 বছরে কতগুলো অঙ্ক এসেছিল দেখেন, শুধু গড় সংক্রান্ত অঙ্কই এসেছিল 677টা। তো একটা মানে টপিকে যদি আপনি এতগুলো অঙ্ক করেন, হিউজ পরিমাণে অঙ্ক, সেক্ষেত্রে তো মোট 50টার কাছাকাছি টপিক রয়েছে। তাহলে কতগুলো অঙ্ক হবে নিঃসন্দেহে আপনি বুঝতে পারছেন যে 30,000 প্লাস অঙ্ক হয়ে যাবে। তো এতগুলো অঙ্ক তো আপনার পক্ষে করা সম্ভব নয়। আমরা মূলত এই 677টা অঙ্ক বিশ্লেষণ করে আপনাদের জন্য 35 থেকে 40টা অঙ্ক হচ্ছে সিলেকশন করেছি, যে অঙ্কগুলো প্রচুর পরিমাণে রিপিট হয়েছে। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই অঙ্কটাও প্রচুর পরিমাণে রিপিট হয়েছে, এবং এখানে কিন্তু এখান থেকেই কিন্তু আমরা অঙ্কগুলো নিয়েছি, এবং ইংরেজি ভার্সন বাংলা ভার্সন 2 ভার্সনই রয়েছে, এবং নানান চাকরির পরীক্ষার অঙ্ক কিন্তু আমি একটু স্ক্রল করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন, এবার আমি পরের পেজে চলে যাব। পরের পেজটা দেখেন এখানে কি কি রয়েছে। এই যে দেখেন, আমি একটা একটা করে দেখাচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং এই সিরিয়ালি হচ্ছে চলতে চলতে আপনাদের কতগুলো দেখালাম একটু আগে? 677টা, সর্বমোট 677টা অঙ্ক কিন্তু থাকবে এই লিস্টে। তো আমি একেবারেই লাস্ট পেজের দিকে চলে যাচ্ছি। দেখেন লাস্ট পেজে কি কি অঙ্ক রয়েছে। এই যে দেখেন লাস্ট পেজে কিন্তু এই অঙ্কগুলো রয়েছে। দেখেন 663 নম্বর যে অঙ্কটা, এটাও কিন্তু আমাদের শিটে রয়েছে, প্রচুর পরিমাণে রিপিট কিন্তু এই অঙ্কগুলো। ওকে, এই যে দেখেন ডাক বিভাগ খুলনার অফিস সহায়ক পদে 2022 অঙ্কটা এসেছিল। ওখানে কিন্তু আমি কোথায় এসেছিল সেগুলো দেইনি। এই অঙ্কটাই আপনি হচ্ছে যদি দেখেন ভালো করে এই 677টা অঙ্ক, তাহলে এটাই অ্যাটলিস্ট 15 থেকে 20 বার এসেছে বিভিন্ন চাকরির পরীক্ষায়। ওকে, তারপরে দেখেন এই টাইপের কিন্তু অঙ্ক আমার শিটে রয়েছে, আমি অলরেডি করে দিয়েছি আজকের লেকচারে, এবং একটু ডিফারেন্ট মানে সংখ্যাটা একটু চেঞ্জ করে দিয়ে কিন্তু আপনাদের দেয়া হতে পারে। দেখেন রেলপথ মন্ত্রণালয় সহকারী লোকোমোটিভ মাস্টার পদে 2022-এ কিন্তু এটা এসেছে। এরপরে দেখেন এই যে 3টি সংখ্যার গড় 56, যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যার অর্ধেক হয় তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। এটা কিন্তু বাকি যে আরও 25টা অঙ্ক রয়েছে, মানে আমি করে দিব, সেগুলোর মধ্যে কিন্তু এই অঙ্কগুলো রয়েছে। ঠিক আছে, এই যে দেখেন এটা মার্চ মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় এত, সেমি ওই মাসের বৃষ্টিপাতের পরিমাণ কত। তাহলে নিঃসন্দেহে আপনি বুঝতে পারছেন যে মানে মার্চ মাসটা কত দিনে হয় সেটা কিন্তু আপনাকে জানতে হবে, 30 দিন নাকি 31 দিন। যদি 30 দিন হয় 30 দ্বারা গুণ করতে হবে 0.65কে, যদি 31 দিনে হয় সেটা দ্বারা গুণ করতে হবে। নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা দেখেন এসেছে অফিস সহায়ক পদে, এটা এসেছে দেখেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের হিসাব রক্ষক পদে। একই ধাঁচের অঙ্ক ছিল, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে অঙ্কগুলো কিভাবে সংখ্যা চেঞ্জ করে দিয়ে দেওয়া হয়। এটা দেখেন 5টি সংখ্যার গড় 46, সংখ্যাগুলোর প্রথম 4টি সংখ্যার গড় 45 হলে পঞ্চম সংখ্যাটি কত। ওকে, তো এটাও রয়েছে শিটে। পাশাপাশি আমাদের শিটে এটা সম্ভবত লাস্ট অঙ্ক, মানে 35 নম্বর অঙ্ক হিসেবে রয়েছে। তো আমি এই জন্য একটু দেখালাম টোটাল কতগুলো অঙ্ক রয়েছে। 677টা অঙ্ক কিন্তু রয়েছে। এই যে দেখেন 677 নম্বর পর্যন্ত কিন্তু আমাদের এখানে রয়েছে। লাস্ট অঙ্কটা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে 30/12/2022 এসেছে। তাহলে আমি বলেছিলাম মানে প্রায় 40-42 বছরের অঙ্ক। তাহলে দেখেন এটা মানে 2025-এর অঙ্ক যেমন এখানে রয়েছে, পাশাপাশি আমরা যদি একটু খেয়াল করি, দেখেন এখানে 10ম BCS-এর অঙ্ক, যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 1989-90 এই হচ্ছে অর্থ বছর বা 1989 সালে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে 1989 থেকে 2025 কত বছরের ডিস্টেন্স। তো এই জন্য
মানে আরও পুরাতন অঙ্ক এখানে রয়েছে, মানে 81-82 সালের অঙ্ক পর্যন্ত কিন্তু এখানে রয়েছে। তো এই এতদিনের যত অঙ্ক এসেছে বিভিন্ন চাকরির পরীক্ষায়, মানে প্রায় কাছাকাছি সবগুলো অঙ্কই কিন্তু রয়েছে আমাদের এই 677টার শিটে। তো এখান থেকেই অ্যানালাইসিস করে আমরা সাজেশনে কিন্তু অঙ্কগুলো আপনাদেরকে দিয়েছি। তো এই জন্য আমি বলেছি যে এমন অঙ্ক আছে যেটা মানে 100 বারেরও অধিক রিপিট হয়েছে বিভিন্ন চাকরির পরীক্ষায়। তো এটা দেখানোর প্রয়োজন মনে করেছি, তাই আমি এটা আপনাদেরকে দেখালাম। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করলাম এবং বাকি যে অঙ্কগুলো আমরা দেখলাম, এর মধ্যে সবচেয়ে হার্ড ক্যাটাগরি হচ্ছে এই অঙ্কটা। এই জন্য আমি আলোচনার একেবারেই শেষে রেখেছি অঙ্কটাকে। তো দেখেন, এই অঙ্কটা করতে গেলে আপনাদের কিন্তু একেবারেই ফ্রেশ মাইন্ডে চিন্তা করতে হবে, নচেত কিন্তু অঙ্কটা আপনারা বুঝবেন না। তো কি বলা হচ্ছে, পিতা ও 4 পুত্রের বয়সের গড় মাতা ও 4 পুত্রের বয়সের গড় অপেক্ষা 2 বছর বেশি। পিতার বয়স 60 বছর হলে মাতার বয়স কত? তার মানে আমরা শুরুতেই ফাইন্ড আউট করে রাখবো কি বের করতে বলেছে আমাদের, মাতার বয়স কত সেটা বের করতে বলা হচ্ছে। তো সম্ভাব্য যে 4টা উত্তর রয়েছে এগুলোতে যে কোনো একটা রয়েছে মাতার বয়স, উত্তরটা দেয়াই রয়েছে 50 বছর হচ্ছে আমাদের সঠিক উত্তর। তবে অঙ্কটা আমরা যে করব, মানে কিভাবে করব সেটাই হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ। তাহলে খেয়াল করে দেখেন, বলা হচ্ছে এখানে একটা মাত্র মানে 2টা ক্লু আছে। একটা ক্লু হচ্ছে পিতার বয়সটা সরাসরি বলা আছে 60 বছর, আর আরেকটা ক্লু হচ্ছে যে পিতা ও 4 পুত্রের বয়সের গড় যেটা, আর মাতা ও 4 পুত্রের বয়সের গড় অপেক্ষা সেটা 2 বছর বেশি। আচ্ছা কোনটা বেশি বলেন তো? সেটা হচ্ছে পিতা আর 4 পুত্র মিলে যে গড়টা সেটা বেশি মাতা ও 4 পুত্রের বয়সের যে গড়টা সেটার তুলনায়। তাহলে পিতা ও 4 পুত্রের বয়সের গড়টা কিন্তু বেশি মাতা ও 4 পুত্রের বয়সের গড়ের তুলনায়। তাহলে সেক্ষেত্রে এই যে পিতা আছে, পিতা তো আমরা জানি হচ্ছে 60, কিন্তু 4 পুত্রের বয়সের গড় কত সেটা তো আমরা জানি না। এই জন্য আমরা এই জিনিসটাকেই শুরুতে ধরে নিব। সলিউশন শুরু করে দিলাম যে ধরি আমাদের 4 পুত্রের, একটু লিখছি আমি, মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন, 4 পুত্রের বয়সের গড়, এই কথাটা আমি সরাসরি লিখলাম ইকুয়াল টু এক্স বছর। তাহলে বলেন তো দেখি 4 পুত্রের বয়সের সমষ্টি কত হবে? নিঃসন্দেহে আমরা জানি গড় যেটা হয় তাকে তার সংখ্যাটাতে দিয়ে গুণ করলে সমষ্টি পাওয়া যায়, তার মানে অবশ্যই 4x হবে। 4 পুত্রের বয়সের সমষ্টি হবে 4x। এবার আসেন, এবার যেহেতু বলা হচ্ছে যে পিতার বয়স 60 বছর, তাহলে এই 4 পুত্রের বয়সের সমষ্টির সাথে যদি আমরা 60 যোগ করে দেই, তাহলে হচ্ছে আমাদের পিতা এবং 4 পুত্রের বয়সের সমষ্টি পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখতে পারি যে পিতা ও 4 পুত্রের আমাদের বয়সের সমষ্টি, আমি একটু ছোট করে লিখছি কেননা জায়গার প্রয়োজন রয়েছে, তাহলে 4x + 60। নিঃসন্দেহে বুঝতে পারছেন যে পিতা হচ্ছে 60 আর 4 পুত্রের বয়সের সমষ্টি 4x, এই জন্য 4x + 60 হয়ে গেল। আচ্ছা, তাহলে মোট কয়জন বলেন তো? 4 পুত্র আর পিতা, তাহলে 5 জন। তাহলে এই 5 জনের বয়সের সমষ্টি যদি এটা হয়, তাহলে এই 5 জনের বয়সের গড় কত হবে? তাহলে আমরা লিখব সুতরাং 5 জনের, ওকে, এটা 5 জনের বয়সের গড়। আচ্ছা, তাহলে 5 জনের বয়সের গড় কি হবে? 4x + 60 ভাগ হচ্ছে 5। নিঃসন্দেহে বুঝতে পারছেন বিষয়টা কিভাবে করলাম? আমরা কিন্তু এটা বের করলাম। কেন বের করলাম এই গড়টা? কেননা আমাদের পিতা ও 4 পুত্রের বয়সের গড় বলেছিল, তার মানে আমাদের হাতে কিন্তু এখন এই লাইনটার কাজ কমপ্লিট হয়ে এটা রয়েছে, অর্থাৎ এই লাইনের বদলে আমাদের হাতে এখন এটা রয়েছে। এবারে পরেরটা আসেন, মাতা ও 4 পুত্রের বয়সের গড়। আচ্ছা, এবার আমরা একটু অন্য কালার ব্যবহার করব। তাহলে এখানে আমরা একটু টান দিচ্ছি মাঝখানে, বক্স মানে যেন গন্ডগোল না হয়ে যায়। তাহলে দেখেন আমরা এখানে লিখব যে বলেন তো দেখি, যদি আমরা ক্যালকুলেশনটা করতে চাই, তাহলে মাতাকে আমরা m দ্বারা প্রকাশ করলাম, যে ধরি মাতার বয়স হচ্ছে m, তাহলে মাতা প্লাস 4 পুত্র, মাতার বয়স প্লাস 4 পুত্রের বয়স, এই দুটোর সমষ্টি একে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, তাহলে বলেন তো মাতার গড় মাতা ও 4 পুত্রের বয়সের গড় পাওয়া যাবে কিনা? অবশ্যই। তার মানে এইটা যেহেতু পিতা ও 4 পুত্রের বয়সের গড়,
আর এইটা সেহেতু মাতা ও 4 পুত্রের বয়সের গড়। এখানে মাতার বয়স তো বের করতে হবে, তাই না? ওই জন্য আমরা এটাকে এম ধরে নিয়েছি, যে ধরি মাতার বয়স এম। উপরে আমরা চাইলে লিখে দিতে পারি যে ধরি মাতার বয়স, আমরা একটু লিখেই দেই, ইকুয়াল টু এম। তাহলে সুতরাং কি হচ্ছে, এম প্লাস 4x ভাগ 5, এটা হলো কার বয়স? মাতার মাতা প্লাস 4 পুত্রের গড় বয়স। একটু গুলাই যাচ্ছে কথাগুলো, একটু বুঝে নেবেন ভালো করে। ওকে, আমি সলিউশন করে দিচ্ছি। তো দেখেন তাহলে কি, এটা হচ্ছে গড় বয়স পিতা এবং 4 পুত্র, এটাও হচ্ছে গড় বয়স মাতা এবং 4 পুত্র। তাহলে আমরা দুই দিকে হচ্ছে দুটো লিখব, এটা হচ্ছে 4x প্লাস 60 ভাগ হচ্ছে 5। আচ্ছা, তাহলে কি বলেছে যে 2 বছর বেশি। কোনটা 2 বছর বেশি? তো অবশ্যই আমাদের এই জিনিসটা বড়। তাহলে আমরা যদি মাঝখানে ইকুয়াল চিহ্ন দেই, বলেন তো দেখি, ইকুয়াল মাঝখানে দেওয়ার অর্থ কি? এটাও যা এটাও তা, কিন্তু কোনটা বড়? এখানে কিন্তু এই জিনিসটা বড়। সেক্ষেত্রে আমাদের কাজ করতে হবে কি, যেহেতু এই জিনিসটা বড়, কত বড়? 2 বেশি। কিন্তু সেক্ষেত্রে আমরা যদি এর সাথে 2 যোগ করি তাহলে কিন্তু এইটার সমান হয়ে যাবে, অথবা আমরা যদি এখান থেকে 2 বিয়োগ করি তাহলে সমান হয়ে যাবে। আমরা যে কোনোটা করতে পারি। তো আমরা ইকুয়েশন ক্যালকুলেশন করার সময় এই কাজটাই করে থাকি। অথবা আমরা যদি এটাও করতাম যে এইটা মাইনাস এইটা ইকুয়াল টু 2, সেটাও কিন্তু হতো। ওকে, তো আমার পরের লাইনে কিন্তু এটাই আসবে। খেয়াল করে দেখেন যে আমি এইটাকে যদি ওই দিকে নিয়ে যাই তাহলে বলেন তো কি হবে? বা 4x প্লাস 60 ভাগ 5, মনে করেন এটা এখানেই আছে, আর এইটাকে এইদিকে নিয়ে গেলাম, কত হবে বলেন তো? মাইনাস m প্লাস 4x ভাগ হচ্ছে 5 ইকুয়াল হলো 2। চাইলে কিন্তু আমরা এই লাইনটা নাও লিখতে পারি। কারণ কি? কারণ হচ্ছে দেখেন যে পিতা ও 4 পুত্রের বয়সের গড়, মাতা ও 4 পুত্রের বয়সের গড়, এটা অপেক্ষা 2 বছর বেশি। তার মানে এইটা হচ্ছে এইটার তুলনায় 2 বছর বেশি, এই জন্য ইকুয়াল টু। চাইলে আমরা এটা কিন্তু অঙ্ক থেকে বাদও দিতে পারি, আমরা বাদই দিয়ে দিলাম। আমরা প্রশ্ন মতে এই লাইনটা থেকে কিন্তু শুরু করলাম। তাহলে বলেন তো দেখি, বা আমাদের লসাগু কত? 5 আর 5-এর লসাগু হচ্ছে 5। তাহলে আমরা কি করতে পারি? আমরা যেহেতু 5 ভাগ করলে 1, তাহলে যা আছে তাই হবে। 4x প্লাস 60 মাইনাস m হবে, প্লাসে মাইনাসে মাইনাস 4x হবে, ইকুয়াল কত? 2। তাহলে দেখেন প্লাস 4x আর মাইনাস 4x ক্রস হয়ে গেল, তাহলে 60 মাইনাস m ভাগ 5 ইকুয়াল টু 2। তো আমরা হচ্ছে একটু মুছে দিয়ে এইখানে ক্যালকুলেশনটা করার চেষ্টা করছি, একটু ভালো করে আপনারা খেয়াল করবেন। অঙ্কটা কিন্তু মোটামুটি কঠিন রয়েছে, এই জন্য আমি একটু ভালো করে দিচ্ছি। তাহলে বা 60 মাইনাস m, তাহলে উপরে দিলাম 60 মাইনাস m, তার নিচে কত দিব? তার নিচে কিন্তু 5 রয়েছে, তাহলে 5 ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে 2। তাহলে নিচে 1 আছে, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে বা 60 মাইনাস m ইকুয়াল 5 দুগুণ 10। তাহলে বা এই m যদি এইদিকে আসে আর এই 10 যদি এইদিকে আসে, তাহলে 60 মাইনাস 10 ইকুয়াল m এইদিকে আসলো প্লাস m। তাহলে সুতরাং m এর ভ্যালু কত হবে? 60 থেকে 10 মাইনাস করলে 50। তাহলে আমরা মাতার বয়স m ধরেছিলাম, m এর মান 50 পেয়েছি। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ নম্বর যে অপশনটা রয়েছে সেটা। নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন যে অঙ্কটা আমি কিভাবে সলিউশন করলাম। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে সেটাও জানাবেন, খারাপ লাগলে সেটাও জানাবেন। মানে না জানালে আমরা আসলে বুঝতে পারি না যে আপনাদের কোথায় কোন প্রবলেম হচ্ছে, নাকি আপনারা ঠিকঠাকভাবে বুঝতে পারছেন। তো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।